নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সাইবার ক্রাইম থানার উদ্বোধন সিউড়িতে। রাজনগরে বুথ ভিত্তিক প্রচার বিজেপির। সদাইপুরের ভুরকুনা গ্রামে সম্প্রীতির মেলার পরিসমাপ্তি। সপ্তাহব্যাপী জাতীয় সেবা প্রকল্প রাজনগর মহাবিদ্যালয়ে। জলাতঙ্ক রোগে আক্রান্ত গাভীর দুধ খেয়ে আতঙ্কিত গ্রামবাসীরা। বুড়োনাথ ও পার্বতীর বিয়েতে রাত জাগল মোহাম্মদবাজারের বাসিন্দারা। এবার সংবাদ বিস্তারিত। আজ দুপুরে জেলা সদর সিউড়ির এসপি অফিসে ফিতে কেটে সাইবার ক্রাইম থানার উদ্বোধন করলেন বর্ধমান রেঞ্জের ডিআইজি তন্ময় রায়চৌধুরী। ডিআইজি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শ্যাম সিং, অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন থানার আধিকারিকরা। মূলত ব্যাংক জালিয়াতি থেকে শুরু করে বিভিন্ন মোবাইল চুরি যাওয়ার বিষয়ে এই থানা জরুরি পরিষেবা দেবে বলে জানান ডিআইজি তন্ময় রায়চৌধুরী। তার সাথে সাথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন এই সাইবার ক্রাইম থানায়। আমাদের যে ট্র্যাডিশনাল যে ক্রাইম হয় তার থেকে এখন সাইবার ক্রাইম দেখা যাচ্ছে নতুন ট্রেন্ড হয়েছে। এটা অসংখ্য সাইবার ক্রাইম শুরু হয়েছে। ট্র্যাডিশনাল ক্রাইমের পাশাপাশি এটা একটা খুব বড় চ্যালেঞ্জ, কারণ সাইবার ক্রাইম সম্বন্ধে মানুষের ধারণা বা সচেতনতা কম আছে। অনেক মানুষই এখনও অবধি জানেন না যে কীভাবে ব্যাংকের নাম করে যখন কোনো ক্রিমিনাল ফোন করে তাকে কীভাবে উত্তর দিতে হয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিক সবার সেইভাবে জ্ঞান নেই। ফলে সাইবার ক্রাইমটা দিনকে দিন বাড়ছে। এই সাইবার ক্রাইমকে রুখতে গেলে একটা স্পেশালাইজড উইং দরকার, যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ। সেই জন্য প্রত্যেক জেলাতে একটা করে সাইবার ক্রাইম থানা করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার নিয়েছেন। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা সিউড়িতে বীরভূম জেলার জন্য একটা সাইবার ক্রাইম থানা উদ্বোধন করা হলো। এটা এসপি খুব অল্প সময়ের মধ্যেই এই ব্যবস্থা করেছেন এবং এখানে আমাদের যারা সাইবার ক্রাইম বিশেষজ্ঞ এমন কিছু অফিসার্স থাকবেন, যাতে বীরভূমের মানুষের সুবিধা হবে। তারা এখানে এসে সরাসরি এফআইআর করতে পারবেন এবং তার যে ব্যবস্থা সেটা সঙ্গে সঙ্গে নেওয়া হবে। বাড়তি সুবিধা কি পাবেন? যখন মানুষ থানায় গিয়ে কমপ্লেন করেন, একটা ধরুন তার কোনো সাইবার ক্রাইম হলো, তিনি একটা থানায় গিয়ে কমপ্লেন করেন, তখন সেই থানা করে কি, তাদের তো সেই এক্সপার্টাইজ নেই, সেই অফিসারদের সেই সুবিধাও নেই। তারা তখন সেই কমপ্লেনটা রেফার করে পাঠান হেডকোয়ার্টারে। তাতে কি হয়, সময় নষ্ট হয়, মানুষের ভোগান্তি হয়, মানুষকে দু জায়গায় যেতে হচ্ছে। এখানে কি হয়, সময় নষ্ট হবে না, মানুষ তাড়াতাড়ি। এবং সাইবার ক্রাইমের ক্ষেত্রে সময়টা খুব বড় ফ্যাক্টর। কারণ আপনার ব্যাংক থেকে একটা টাকা মনে করুন ফ্রডুলেন্টলি চলে গেল, আর আপনি যদি সেটা দেরি করে জানান ব্যাংকে, তাহলে সেই টাকা ফেরত পাওয়া খুব শক্ত হয়। ওরাজ আমরা আমাদের অভিজ্ঞতা দেখেছি, যদি খুব তাড়াতাড়ি আমরা জিনিস টেক আপ করতে পারি, সেখানে অনেক ক্ষেত্রেই আমরা মানুষকে রিলিফ দিতে পেরেছি তৎক্ষণাৎ। এই ফাইন্যান্সিয়াল ইয়ারে বীরভূমে কতগুলো সাইবার ক্রাইম হয়েছে সেই তথ্য দেখে বলতে হবে, শুধু আমাকে রেডিমেড নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। এই জেলাতে অনেক মোবাইল রিকভারি হয়েছে, তো এক্ষেত্রে যে মোবাইল রিকভারিতে সাইবার ক্রাইমের ভূমিকা কতটা উল্লেখযোগ্য? মানে আমাদের ক্ষেত্রে প্রায় 600-700 বোধহয় আমাদের জেলাতেই হয়েছে শুধু। দেখুন, মোবাইলের ক্ষেত্রে দুরকমভাবে হয়। একটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েতে পুলিশ যে রেড ফেড করে তাতে কিছু মোবাইল টোবাইল রিকভারি হয়। আবার সাইবার ক্রাইম যারা ইনভেস্টিগেট করেন, তারা ইনভেস্টিগেশন যে বিশেষ পদ্ধতি আছে তার মধ্যে কিছু সময় মোবাইল রিকভারি করেন, দুভাবেই করা হয় এটা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। রাজনগরে বিভিন্ন বুথে প্রচার কর্মসূচি শুরু করল বিজেপি। রাজনগরের গাংমুড়ি জয়পুর অঞ্চলের শাহাবাদ গ্রামের 11 নম্বর বুথ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। বিজেপি নেতা কালোসোনা মণ্ডলের নেতৃত্বে স্থানীয় বিজেপির নেতাকর্মীরা এদিন এই বুথের বাড়ি বাড়ি ঘুরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জনসাধারণকে অবগত করেন এবং যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা, জনধন প্রকল্প সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছেন বা পাননি তা লিপিবদ্ধ করেন। এদিন মোবাইল অ্যাপসের মাধ্যমে বিজেপির সমর্থকদের যোগদান করানো হয়।
রাজনগর ব্লকের সব বুথেই এই প্রচার চালানো হবে বলে জানান বিজেপি কর্মী সমর্থকরা। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি রাজনগর। সদাইপুর থানার আগর ভুরকুনার পাতাল বাবার আবির্ভাব তিথি ও শিবরাত্রি উপলক্ষে 8 দিন ব্যাপী যে সম্প্রীতির মেলা শুরু হয়েছিল তারই পরিসমাপ্তি ঘটল। সম্প্রীতির এই মেলার শেষ দিনে অর্থাৎ আজ মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। এই মহাপ্রসাদে পার্শ্ববর্তী অনেক গ্রাম থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন অংশগ্রহণ করে। নমস্কার, আমি দক্ষিণারঞ্জন ভট্টাচার্য। আমাদের এই যে সম্প্রীতিমূলক যে মেলাটা, এখানে আমাদের হিন্দু মুসলমান সহ অনেক রকমের জাতির শ্রেণী, মানে আদিবাসী অধ্যুষিত বাগটি শ্রেণী, বিবিধ ধর্মের মানুষ এখানে বাস করি। এবং ধর্ম যে অসহযোগিতা আজকে ভারতবর্ষে দেখা দিয়েছে সংকট, সে জায়গায় দাঁড়িয়ে এখন আমরা অনেকটা সম্প্রীতির বার্তা ভারতবর্ষে দিতে পারবো। কারণ আমরা একসঙ্গে এক পাতে বসে মুসলিম হিন্দু খাই, একই মহোৎসব। এই যে মহোৎসব, এখানে অনেক মুসলিম, অনেক হিন্দু, অনেক বৌদ্ধ খ্রিস্টান, তারাও দূর থেকে এসছেন। বা আমাদের এই মূর্তি আকর্ষণ, যে বিবিধ মানুষ, ভক্তপ্রাণ মানুষকে, ধর্মপ্রাণ মানুষকে আমরা একত্রিত করবো। এবং ধর্মটা যে নিজস্ব অন্তরঙ্গ ব্যাপার, ধর্মটা যে জনজীবনে সংবিধানগতভাবে আমরা ভারতবর্ষে বাস করি, সংবিধান মেনে, ধর্মীয়ভাবে আমরা কেউ বসবাস করতে পারবো না। কারণ এ ধরনের আচরণ আজকে ভারতবর্ষে আমরা চাই না। সেই সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আমার এই মেলার আয়োজন, বা মুসলিম ভাইদের নিয়ে বা হিন্দু ভাইদের নিয়ে আমি এই আয়োজনটা করেছি। আজকে আমরা কি হচ্ছে? আজকে হচ্ছে আমাদের প্রসাদ বিতরণ, অন্নকূট, সর্বস্তরের মানুষের জন্য, সব ধর্মের মানুষের জন্য। এখানে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে প্রসাদ গ্রহণ করছে। সবাই একসঙ্গে ওইটা আয়োজন করেছে, তারাও চাঁদা দিয়েছে, তারা চাঁদা তুলেছে, উদ্বোধন করেছে। প্রশাসনিকরাও, মুসলিম যারা তারাও আছে। বাউল গান দেওয়ার জন্য যারা আছেন তাদের অনুরোধ করছি, মাঠে গাড়ি চালককে বলছি আপনারা একটু আস্তে আস্তে টোটো অটো। প্রীতিময় চ্যাটার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি ভুরকুনা। জাতীয় সেবা প্রকল্প রাজনগর মহাবিদ্যালয়ের চারপাশ থেকে শুরু করে শৌচাগার ব্যবহার এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এইডস ও সাপের বিষয়ে সচেতনমূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা মিলিত হয়েছেন এই কাজে। এ বিষয়ে রাজনগর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা আরিফা সুলতানা জানান, গত 2রা মার্চ থেকে জাতীয় সেবা প্রকল্পে 2টি ভাগে কাজ চলছে। প্রথম ভাগে ছাত্রছাত্রীরা কলেজ পরিষ্কারের কাজ করছে, অন্যদিকে বিশিষ্ট ব্যক্তিরা এইডস ও সাপের বিষয়ে সাধারণ মানুষদের সচেতন করছেন। কলেজের তরফে এক ছাত্র জামাল মিয়া বলেন, গত 7 দিন ধরে আমরা এই প্রকল্পের কাজ করে চলেছি, নতুন নতুন বিষয় শিখছি, জানছি। মতো এবছরও রাজনগর মহাবিদ্যালয়ের ইউনিট 1-এর NSS এর তরফ থেকে একটা ক্যাম্পের আয়োজন করা হচ্ছে এবং এটা একটি স্পেশাল ক্যাম্প। এই ক্যাম্পটিকে আমরা 2 তারিখ থেকে স্টার্ট করেছি এবং ক্যাম্পটি চলবে। এই ক্যাম্পটিতে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে আপনার ফার্স্ট সেশন, একটা হচ্ছে সেকেন্ড সেশন। ফার্স্ট সেশনে সাধারণত আমরা কলেজের বিভিন্ন প্রিমিসেস যেগুলো রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা লক্ষ্য রেখে সেগুলো কাজ এগোচ্ছে। এবং সেকেন্ড সেশনে আমরা বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে আসা হচ্ছে এবং তারা তাদের মূল্যবান বক্তব্য দিচ্ছেন। বিভিন্ন সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হচ্ছে, যেমন আপনার এইডস নিয়ে আমাদের একদিন আলোচনা করা হয়েছে, একদিন আমাদের সেবামূলক কর্মসূচি কি হতে পারে সেই নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও সর্প বিশেষজ্ঞকে নিয়ে আসা হয়েছিল একদিন, তো তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছিলেন। এখন রিসেন্ট 4th সেমিস্টার একজন শিক্ষা বিজ্ঞানের একজন অনার্স স্টুডেন্ট। NSS এর কাজ করে খুব ভালো লেগেছে। প্রথম দিন থেকে আমরা কাজে জয়েন করেছি, আর প্রত্যেক দিন একটা সেশনে আমরা কলেজের চারপাশকে পরিষ্কার করেছি, বাথরুম, ড্রেন, তারপর কলেজে যে নোংরা আবর্জনা রয়েছে সেই সমস্ত কাজগুলোকে পরিষ্কার করা হয়েছে। তারপর আরেকটা সেশনে বাইরে থেকে স্যাররা আসেন, অনেক মূল্যবান বক্তব্য রাখেন। আমি 4th সেমিস্টারে শিক্ষা বিজ্ঞানের অনার্সে একজন স্টুডেন্ট। নাম কি? নাম প্রীতি দত্ত। এই যে রাজনগর কলেজে NSS প্রোগ্রাম হচ্ছে, তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, সবার সঙ্গে কাজ করে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করছি। আচ্ছা, তুমি কি কাজ করেছো NSS এ? আমরা সবকিছু আবর্জনা পরিষ্কার করেছি, সবকিছু নোংরা গাছ লাগানো হয়েছে, গাছে জল দেওয়া, চারিদিকগুলো পরিষ্কার করা হয়েছে। কেমন লাগছে সেগুলো করে? ভালো লেগেছে। আচ্ছা, তোমাদের কলেজে তো অনেক বিশেষজ্ঞরা এসে অনেক রকম বলছে, তো সেগুলো তোমাদের জীবনে NSS এর মাধ্যমে কেমন ভালো লাগছে?
ভালো লেগেছে সব কিছু সেবামূলক। প্রথম দিন যেমন আমাদের সাপের জন্য বলা হলো যে কোন সাপে কি বিষ থাকে না থাকে সেই সম্বন্ধে জানতে পারলাম। যেগুলো আমাদের অনেক সব ভুল ধারণা ছিল সেগুলো ভাঙলো, যেগুলো কুসংস্কার সম্বন্ধে। তারপর আমাদের দ্বিতীয় দিন মানে অনেক রকম সেবামূলক জ্ঞান জানতে পারলাম। আমাদের এডস রোগের সম্বন্ধে জানতে পারলাম যে কোন সেই জন্য ওরা কাছে রাখে না, ওইটাকেই দেখে, ওইটাকে দিয়েই ওই কাঁচটা বিক্রি করে। সেই জন্য অনেকে ওটা চন্দ্রপুরা বলে যাবে। বোলপুরে বিশেষ একটা ঘটনা, এই সাপ এদিকে মানুষ মরে গেছে, বলছে যে এটা দুইতম সাপ, মানে ওর গায়ের যে গোল গোলগুলো একটা দুইতমের চিহ্ন মানে আমরা চন্দ্রপুরা খুব ভালো করেই বুঝতে পারছেন যে এইটা ইউআকারের চিহ্ন, এটা করি গোপ্র, আর এটা গোলাকার চিহ্ন, এটা এবার এর কণাটা এরকম ছোট হয়, গোল হয়, এটা বড় হয়। এই আটা এটা আলাদা থাকতে পারে। এটা ডোমনা চিংড়ির সাথে এই সাপটার অনেকটা মিল, অনেকটা মিল। এটা ঘর চিংড়ি সম্পূর্ণ নির্বিষ, আর এটা এশিয়ার মধ্যে তীব্র বিষয় হয়। অনেক সময় এই সাপের কামড়ে মানুষ অজ্ঞান হয়ে যায়। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। একটি দুধ দেয়া গাভীর জলাতঙ্ক রোগ ধরা পড়তেই আতঙ্কিত হয়ে পড়েছেন মোহাম্মদবাজারের খড়িয়া গ্রামের বাসিন্দারা। 30 থেকে 35 জন গ্রামবাসী ওই দুধ খেয়ে কেউ অসুস্থ হয়ে না পড়লেও আতঙ্কিত হয়ে পড়েছেন। মোহাম্মদবাজারের খড়িয়া গ্রামে জলাতঙ্ক রোগে আক্রান্ত একটি গাভীর দুধ খেয়ে আতঙ্কিত গ্রামবাসীরা। জানা যায়, মোহাম্মদবাজার থানার খড়িয়া গ্রামের শান্তিরাম মণ্ডল সাঁইথিয়ার এক পাইকারের কাছ থেকে গাভীটি বাছুর সমেত ক্রয় করেন মাসখানেক আগে। গত 3-4 দিন আগে থেকে গাভীটির আচরণে অস্বাভাবিকতা ধরা পড়ে। বাড়িতে পশু চিকিৎসককে এনে পরীক্ষা করে জানা যায় গাভীটি জলাতঙ্ক রোগে আক্রান্ত। বাড়ির গৃহকর্তা শান্তিরামবাবু জানান, দিন 4 আগে থেকে গাভীটি খাচ্ছিল না, খুব লালা ঝরছিল, সারা রাত চিৎকার করছিল। তখন ডাক্তার দেখালে রোগ ধরা পড়ে। তারপর ওই পাইকারকে ডেকে গাভীটি নিয়ে যেতে বলা হয়। তিনি এসে গতকাল গাভী নিয়ে চলে যান। প্রতিদিন গাভীটি 3.5 কেজি করে দুধ দিত। পাশাপাশি বাড়ির গৃহকর্ত্রী রাজলক্ষ্মী মণ্ডল জানান, ওই গাভীর দুধ আমরা খেতাম ও প্রতিবেশীদের বিক্রি করতাম। জলাতঙ্ক রোগের কথা জানাজানি হতেই দুধ খাওয়া ও বিক্রি বন্ধ করে দিই। যারা ওই গাভীটির দুধ খেয়েছে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্কিত গ্রামবাসীরা প্যাটেলনগর মোহাম্মদবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যান, কিন্তু সেখানে পরিমাণ মতো প্রতিষেধক না থাকায় আরও আতঙ্কিত হয়ে পড়েন। পরে ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরাইয়া খাতুন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে প্রতিষেধকের ব্যবস্থা করেন। প্রায় 32 জনকে রেবিস ভাইরাস প্রতিরোধক ARV ইঞ্জেকশন দেওয়া হয়। মোহাম্মদবাজার ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের BLDO ডাক্তার শিশির রায় বলেন, গরুর দুধের মাধ্যমে রেবিস ভাইরাসের সংক্রমণের আশঙ্কা খুবই কম। পাইকারটা কোথা থেকে নিয়েছিল, তারপরে কি করে বুঝলেন যে এইখানে ওই দিন 3 হলো, তখন লাগো আমার মারতে দিচ্ছে, তারপরে হামাইছে, আর কিছু খাচ্ছিল না, আর কিছু একটু জল দিয়ে তারপরে ডাক্তার দেখাইলাম। ডাক্তার তখন বলছে কুকুরে সারা রাতই চিৎকার হ্যাঁ দিয়ে আবার সেই পাইকারকে ডাকি, পাইকে এসে দেখলে হ্যাঁ পাইকার আমরা চাপে নিয়ে চলে গেলাম। আচ্ছা, সে গরুটা সে পাইকারি নিয়ে গেছে আবার? হ্যাঁ নিয়ে গিয়ে কোথায় দিয়েছে আর বলতে পারবো না। আচ্ছা, আর এই দুধ কি মানে কাউকে দিয়েছিলেন? দুধ কিছু দিয়েছে, ওই দিন 15 হবে। গরু বাচ্চা নিয়ে তোর দুধ কি করবে বাড়িতে, ওই লেগে কিনেছে, ওর পয়সা নাই গো, ঘরে খুব কষ্ট, বড় সংসার দেখতে যে দুধ। আপনার নাম? আমার নাম শান্তিরাম মণ্ডল। ব্যাপারে দুধের মাধ্যমে র্যাবিস ভাইরাসের সংক্রমণ খুবই কম। মানে এক্ষেত্রে দেখা যায় দুধের মাধ্যমে এই যে ভাইরাসটা দুধের মাধ্যমে যাবে, ম্যাক্সিমাম যেতে পারে 0.0009%, ঠিক আছে। আর যদি দুধটা ফুটিয়ে খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একদম চান্স একদমই থাকে না, র্যাবিস ভাইরাসটা তখন সংক্রমণ হতে পারে। তাহলে এক্ষেত্রে ভয়ের কিছু নেই, গ্রামবাসীরা অযথা আতঙ্কিত হচ্ছে বলে মনে করছেন? সেটাই মনে হচ্ছে আমার। আপনার নাম? আমার নাম ডক্টর শিশির রায়, BLDO মোহাম্মদবাজার।
কামড়েছিল এবং কুকুরে, এবং সেই গরুটার দুধ খেয়েছিল গ্রামবাসীরা। তারা মোটামুটি 30 জন মতো আমাদের হসপিটালে এআরভি ভ্যাকসিন নিতে আর কি এসেছিল। তারা ভাবছিল তাদের হয়তো রেবিস সংক্রমণ হতে পারে, সে কারণে, এবং আতঙ্ক একটা ছড়িয়েছিল, সে কারণে আমরা এআরভি এমনিতে আমাদের খুব একটা সাপ্লাই এখন নেই। আমরা স্যারকে, সিএমএইচ স্যারকে বলে তারপর 30টা ডোজ আর কি আনাই এবং তাদেরকে দেওয়া হয়। 30 জনকেই আমরা ভ্যাকসিন দিই। তো এটা থেকে আতঙ্ক কতটা থাকে রেবিস ভাইরাস সংক্রমণ? আতঙ্ক বলতে দুধ খেয়ে যদি দুধটা ফুটিয়ে খায় তাহলে সংক্রমণ হওয়ার চান্স কম থাকে, এবং এর আলাদা করে কোনো গাইডলাইন আমরাও সেরকম জানি না, কিন্তু যতদূর সম্ভব মানে রেবিস ভাইরাস দুধে এতে যায় না যদি ওটা ফুটিয়ে খাওয়া হয়, খুবই কম চান্স। সেই কারণে, কিন্তু যেহেতু একটা সবাই ভয় ভীতির সৃষ্টি হয়েছিল, সেই কারণে আমরা দিয়েছি। আপনার নাম এবং ডেজিগনেশন? ডক্টর সুরাইয়া খাতুন, বিএমওই। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদবাজার। লগ্ন শেষ, তাই শেষ হলো না বুড়োনাথ ও পার্বতীর বিয়ে। তবুও বুড়োনাথের বিয়েতে রাত জাগলো মোহাম্মদবাজারের রায়পুরের বাসিন্দারা। শিবরাত্রি উপলক্ষে মোহাম্মদবাজারের রায়পুরে বুড়োনাথ ও পার্বতীর বিয়ে হয়। শিব চতুর্দশী তিথিতে বুড়োনাথ ও পার্বতীর বিয়ে দেখতে উপস্থিত হন এলাকার হাজার হাজার মানুষ। শিবরাত্রির দিনে বিয়ে যথাসময়ে শুরু হলেও যথাসময়ে বিয়ে সম্পন্ন না হওয়ায় খুশি এলাকার মানুষ, কেননা আগামী বছর আবার বিয়ের পিঁড়িতে বসবেন বুড়োনাথ অর্থাৎ শিব ও পার্বতী। এই বিয়ে সম্পন্ন না হলেও শুক্রবার রয়েছে পাত পেরে খাবারের ব্যবস্থা। অষ্টমঙ্গলার দিনেও রয়েছে বিশাল আয়োজন। উল্লেখ্য, 100 বছর আগে মুঙ্গের থেকে শঙ্কর গোস্বামী নামে এক সাধক মোহাম্মদবাজার থানার দেউচা পঞ্চায়েতের রায়পুরের এক নির্জন স্থানে মন্দির প্রতিষ্ঠা করে শিবের পুজো করে আসছেন। সেই থেকেই এখানে ছাদনাতলা বসানো হয়। ষাঁড়ের পিঠে পাশাপাশি বসানো হয় শিব ও পার্বতীকে। ভক্তরা দুভাগে ভাগ হয়ে কেউ বরপক্ষ বা কেউ কোনো পক্ষের হয়ে থাকেন। এই উপলক্ষেই এখানে বসে জমজমাট মেলা এবং আয়োজন করা হয় হরিনাম সংকীর্তনের। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদবাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।